আজকে যেটা আমরা স্টার্ট করবো মূলত যেটা এসইওর যে পার্টটা, যেটা প্রত্যেকের কাছে খুব কাঙ্ক্ষিত থাকে, মানে আমরা যারা ডিজিটাল মার্কেটার, নিউ জেনারেশন ডিজিটাল মার্কেটার, আমরা যারা ডিজিটাল মার্কেটিং মানে শিখতে যাচ্ছি, তোমরা যারা শিখতে এসছো, ফার্স্ট এই ডিজিটাল মার্কেটিং এর যে মুভমেন্টটা এসছে বা যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু এসইও দিয়ে। আমরা ইনফ্যাক্ট আমার মনে পড়ে যখন আমি আমার মানে বিয়ের আগে বেসিক্যালি এসইও, তখন তো এসইওই ছিল, মানে আমি এসইও করতাম। তো এসইও করতাম ইন দ্য সেন্স লিঙ্ক বিল্ডিং, অন পেজ অফ পেজ দুটোই করা হতো ইয়েতে। সো শ্বশুর বাড়িতে বেসিক্যালি আমার এসইও, আমি এসইও স্পেশালিস্ট অথবা এসইও এক্সিকিউটিভ, মানে তখন আমার ডেজিগনেশনটা ওইটা ছিল, তো সেটা কিন্তু বলা যায়নি। সো আই মেনশন দ্যাট দ্য মার্কেটিং ইজ মাই সেগমেন্ট। কারণ কি পিপলস এর কাছে ওই সময় অ্যাওয়ারনেসটাই ছিল না যে এসইওটা কি, ভাতে খায় না ইয়ে করে, সো দে নেভার আন্ডারস্ট্যান্ড। তো ওই এসইও পার্ট থেকে কিন্তু উঠে আসা, এবং লোক যেটা এসইওটা এই কারণেই পপুলার হয়েছে বিকজ ইটস ডাইরেক্টলি কানেক্টেড উইথ ইউর গুগল। লাইক গুগলে নর্মালি আমরা কি হয় কি, যে কোনো জিনিস আমরা জানার উদ্দেশ্যে হোক, আমরা খোঁজার উদ্দেশ্যে হোক, আমরা অলওয়েজ উই সার্চ ইনটু দ্য এনিথিংস ইনটু দ্য গুগলস। সো when we are searching anythings and the results is you are getting, so যে ফ্যাক্টরস এর জন্য ওই রেজাল্টটা আসে, যে ফ্যাক্টরস এর জন্য তোমার সাইট, আমার সাইট বা অন্য যে সাইটটা তুমি চাইছো সেটা তোমার সামনে আসে, সেই ফ্যাক্টরসটা বেসিক্যালি এসইও। অর্থাৎ এসইও যদি আমরা ফর্মেশনস অনুযায়ী আমরা দেখি, তাহলে দেখবে যে এসইও ইজ এ টু পার্ট। যদি আমরা ওটাকে ডিভাইড করি তাহলে আসে এসইও। এটা কি তোমাদের করানো হয়েছিল? এর আগের ক্লাসে ওটা করা হয়েছিল, আমি তোমার জন্য একটু ব্রিফ দিচ্ছি। দুটো পার্ট হয়, মানে এটাকে দুভাবে করে আমরা যদি এটাকে একটু স্প্লিট করে দিই, ইটস কাম আপ উইথ দ্য এস ই এন্ড ও। এস ই মিন্স সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে হচ্ছে যে কোনো সার্চ ইঞ্জিন, সেটা গুগল হতে পারে, ইয়াহু হতে পারে, আল্টা ভিস্টা। এবার এরা করে কি, সার্চ ইঞ্জিন বেসিক্যালি আ প্ল্যাটফর্ম where you are searching something and you are getting some results. That is the main objective. যে কোনো সার্চ ইঞ্জিনের অবজেক্টিভ হচ্ছে তুমি কিছু সার্চ করবে, মানে সার্চ কোয়ারিজ দেবে, তার এগেইনস্টে যে রিলেভেন্ট ইনফরমেশনটা সেটা তোমাকে শেয়ার করবে। তার মধ্যে সবচেয়ে পপুলার গুগল। কেন গুগল? কারণ কি গুগলে উই ফিল ট্রাস্ট। আমরা যে সার্চটা দিই তার রিলেভেন্ট অনুযায়ী ইনফরমেশন আমরা পাই। কেন ইয়াহু তো দেয়, বিংও দেয়, কেন গুগল এত পপুলার? কারণ কি ওই যে সার্চ রিলেভেন্সি, অর্থাৎ রিলেভেন্ট ইনফরমেশন গুলো সবচেয়ে বেশি থাকে গুগলে। মানে ইফ ইউ সে লাইক ইফ ইউ আর সার্চিং ফর এনি কাইন্ড থিংস, 90% কেসে, 95 to 99% cases Google's give you the accurate information in your first page. That is the Google's relevancy. কম্পেয়ার টু তুমি যদি ইয়াহু এবং বিং এ দেখো, তাহলে দেখবে কি অনেক ক্ষেত্রে যেটা মানে যে সার্চ রেজাল্টস গুলো আসে সেটা তোমার সাথে রিলেভেন্ট নাও হতে পারে, হয় না অনেক ক্ষেত্রে। তো এই অ্যাকুরেসির উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের ট্রাস্টটা বিল্ড আপ হয়েছে। আর তার জন্যই যখন আমরা এসইওর কথা বলি, আমরা সবসময় গুগল এসইওর কথা বলি, কিন্তু এসইও মানে কিন্তু গুগলে র্যাঙ্কিং করা নয়। এসইও মানে হচ্ছে তুমি যেই ফ্যাক্টরস, যে অ্যাক্টিভিটিস করে যে কোনো সার্চ ইঞ্জিনে তুমি র্যাঙ্ক করাতে পারবে তোমার ওয়েবসাইটকে, তোমার যে সার্চ কোয়ারিজ গুলোর জন্য তুমি চাইছো, অর্থাৎ তোমার যে প্রোডাক্ট বা সার্ভিসেস গুলো তুমি সেল করছো বা লোকের কাছে পৌঁছতে চাইছো, তার টার্মিনোলজি গুলো নিয়ে তুমি যে কোনো সার্চ ইঞ্জিনে যদি র্যাঙ্ক করাতে চাও, এবং তার জন্য যে অ্যাক্টিভিটিসটা সেটা কিন্তু আদতে এসইও। গুগল এসইও পপুলারিটির আরো একটা বিশেষ কারণ হচ্ছে যে আমরা যদি সার্চ প্যারামিটারস বা সার্চ বা লাইক যদি পপুলারিটির দিকে আমরা কল্পনা করি, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে 70% ওভার, মোর দেন 70% টোটাল সার্চ বেসিক্যালি অ্যাকুয়ার্ড বাই দ্য গুগল। মানে যদি আমরা 100 জন পৃথিবীতে যদি সার্চ করে, তার মধ্যে 70 ভাগেরও বেশি লোক গুগলে ডেইলি সার্চ করে। সো তার জন্য ওর সার্চ পপুলারিটিটা বেশি। তার জন্য যখন আমরা কোনো ক্লায়েন্টের সাইট পাই, এসইও করার জন্য আমরা যখন পাই, বা আমরা নিজেরা যখন কোনো সাইটের জন্য আমরা করি, ধরো না আমি গতকাল একটা সাইট আমি লঞ্চ করেছি, যেটা নিয়ে তোমাদের কাজ করছে, একটা সাইট করেছি spiritualrehab.com বলে। অনেকদিন ধরে বেসিক্যালি রিহ্যাব এবং স্পিরিচুয়ালিটির উপর কিছু করার ইচ্ছে ছিল। তো সেটার উপরেই একটা এক্সপেরিমেন্টাল একটা ওয়েবসাইট লঞ্চ করেছি গতকাল, spiritualrehab.com বলে। আর না ওখানটায় স্পিরিচুয়ালিটি
রিহ্যাব ইন দ্য সেন্স প্রচুর ড্রাগ এডিক্টেড থাকে, প্রচুর অ্যালকোহলিক এডিক্টেড থাকে, প্রচুর লাইক রিহেভ কথাটা অনেক জায়গায় ইউজ হয়, মানে আদতে বেসিক্যালি রিহেভ কথাটা আমরা সবচেয়ে বেশি বুঝি ড্রাগ এবং এডিকশন, সেখান থেকে রিকভার করানোটা, কিন্তু সেটা নয়। কোনো একটা অপারেশনস এর পরে তুমি যে ওই যে থ্রেডটা থেকে, অপারেশনস এর ওই সেকশন থেকে তুমি যে আস্তে আস্তে কিওর হচ্ছ, সেটা একটা রিহেভের পার্ট হতে পারে। এবং তার সাথে স্পিরিচুয়াল কোথাও না কোথাও আমার মনে হয় যে আগামী যে দিনটা আসছে, যে দিনটা ধরো আরেকটু বয়স হবে আমাদের, আরেকটু হয়তো যদি মানে we are hitting the 50 or something, in that cases that they will goes, the more and more people will go for the like frustrations, loneliness, okay, like in that cases the loneliness is basically some way you need to survive in your life, to survive in your day-to-day basis, you need someone's. It might be your husband, it might be your friends, it may be your father, mother, sister, whatever. Now a day, the way the life stress is going on, we all are basically going into the segregating, we are all giving the priority of ourselves, not the togetherness. So in that cases loneliness টা আসবে, আরো বাড়বে। তো সেটার ক্ষেত্রে আমার মনে হয় যে স্পিরিচুয়ালিটিটা কিন্তু দিনে দিনে আরেকটু আমার মনে হয় কোথাও একটা হারিয়ে যাচ্ছিল। মানে স্পিরিচুয়ালিটিটা আমরা যদি আজ থেকে 5-7 বছর আগেও দেখি, স্পিরিচুয়ালিটিটাকে হাঁটতে মানে হারা শুরু করেছিল, মানে ডোন্ট বিলিভ ইনটু দ্য স্পিরিচুয়ালিটি কাইন্ড অফ এটা। আর যত দিন এগোচ্ছে, যদি একটা ট্রেন্ড তুমি খেয়াল করবে, যে অ্যাস্ট্রোলজার্স, যে জ্যোতিষী, যে এদের কিন্তু বারবারন্ত হচ্ছে। তো বারবারন্ত হচ্ছে ইন দ্য সেন্স উই সাম কেসেস উই ফিলিং দ্য থ্রেট ইন আওয়ার, মানে সার্ভাইভিং ইন আওয়ার লাইফ। তো তার জন্য আমরা কারো সহায় হচ্ছি। তো কোথাও না কোথাও স্পিরিচুয়ালিটি যদি তুমি দেখো, যে আমরা যেটা হয় যে আমরা বিদেশিদের যদি ফরেন দিকে আমরা যদি নজর দিই, বা এটা আমরা যে জিনিসটা আজকে ডিসকোটেক বলছি, আমরা যে পার্টি মানি বেসিক্যালি ড্রিঙ্কস এই ওই, বা যে ভাবে করে আনন্দটাকে খুঁজে পেতে চাইছি, যে ভাবে করে আমার মনে হয় যে হানি সিং এর গান পপুলার হচ্ছে, বাবু গানা চাওয়াদের যে কি নাম যেন ওর ডিস্কো, একটা কি নাম আছে যেন মোটা করে, ওর গান পপুলার হচ্ছে। এর দেখো এই সিমটমসটা, এগুলো কিন্তু এই যে বলছি এটার পিছনে কারণটা কি হচ্ছে, কি এই জিনিসটা কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি অলরেডি দে হ্যাভ এনজয়েড, ঠিক আছে, দে অলরেডি এনজয়েড, দে অলরেডি টেস্ট দ্য ব্লাড ফর দ্যাট। আমরা এখন ওটা ব্লাডটা টেস্ট নিচ্ছি, উই আর ভেরি ফিলিং গুড এন্ড অল, ওরা অলরেডি হয়েছে, এবং হওয়ার পরে দে আর নাও কামিং ইনটু দ্য ফ্রাস্ট্রেশনস, they are now coming into the, again they are diverting into the spirituality, yoga and all the spirituals, আমাদের যতগুলো মানে ইন্ডিয়াতে যতগুলো স্পিরিচুয়াল টেম্পল আছে, তার ম্যাক্সিমাম যে ফান্ড আসে, you can see that is from outside. সো আমার কোথাও না কোথাও মনে হয় যে আমাদের একটা সেকশন কিন্তু এটাতে যেতে পারে। তো তার জন্য স্পিরিচুয়ালিটি এবং ওটা কম্বাইন করে একটা ইয়ে রয়েছে। যদি আমি ওই ওয়েবসাইটের টার্গেট পয়েন্ট ধরে নিই, আমার পার্টিকুলার যদি সার্চেস এর কথা আমি ভাবি, তখন মূলত হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি, হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি, হোয়াট ইজ রিহেভ, হাউ টু রিহেভ, দ্যাট উইল বি আওয়ার সার্চ টার্মস। ওগুলো হবে আমাদের সার্চ টার্মস, এবং ওই সার্চ টার্মস এর এগেইনস্টে বেসিক্যালি আমরা কি করতে পারবো, আমাদের সাইটটা যদি র্যাঙ্ক করে, তখন পার্টিকুলার আমরা কি করতে পারবো, আমরা আমাদের সাইটের অডিয়েন্সকে আমাদের যে জিনিসটা ডেলিভার করব সেটা আমরা করাতে পারবো। তাহলে সেটা শুধুমাত্র গুগলে সীমাবদ্ধ থাকবে না, সেটা শুধুমাত্র বিংয়ে সীমাবদ্ধ থাকবে না, ইটস ফর দ্য অল। বাট অ্যাক্টিভিটিস আমরা কি করি, আমরা যেহেতু গুগল 70% অ্যাকুরেট করছে, যদি আমরা গুগলে র্যাঙ্ক করতে পারি, তো মাস ভলিউম অফ ট্রাফিক আমি আমার সাইটে কিন্তু টানতে পারি। আরেকটা জিনিস মজার ব্যাপার হচ্ছে কি, যখন তুমি যেমন ধরে নাও, বলা হয় যে যদি তুমি ধরে নাও যে খড়গপুর আইআইটির জন্য পরীক্ষা যদি দাও, তখন অটোমেটিক্যালি কি হয়, কি খড়গপুর আইআইটির জন্য প্রিপারেশনস নিলে সামহাউ জয়েন্ট এন্ট্রান্স উইল বি ভেরি ইজি ফর ইউ, রাইট? সো গুগলে যদি তুমি র্যাঙ্ক করো, তো অটোমেটিক্যালি বিং এবং ইয়াহুতে অটোমেটিক তোমার র্যাঙ্ক এসে যায়। কিন্তু এখানে মাথায় রাখবে, যখন তোমরা ক্লায়েন্ট ডিল করবে, তখন ক্লায়েন্টকে কিন্তু আমরা শুধু গুগল করি না, আমরা বলি যে আমাদের যে র্যাঙ্কিংটা সেটা গুগল, ইয়াহু এবং এমএসএন বা বিং, এই তিনটাতেই বেসিক্যালি এটাতে র্যাঙ্কিংটা থাকবে। সো সেই ক্ষেত্রে বেসিক্যালি আমরা কাজ করি কিন্তু গুগলের উপরে, কিন্তু র্যাঙ্কিংটা আমাদের কিন্তু তিনটেতেই আমাদের র্যাঙ্কটা আসে।
সো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বেসিক্যালি আমাদের যে অ্যাক্টিভিটিসটা, সেই অ্যাক্টিভিটিসটা আমরা এমন ভাবে করব যে অ্যাক্টিভিটিসের দৌলতে বেসিক্যালি আমাদের টিম ওটাতে বেসিক্যালি আমরা র্যাঙ্কটা পাবো। ঠিক আছে, সো এই র্যাঙ্কটা আনতে গেলে বা কাজটা করতে গেলে যেটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে ঠিক। তো সেটার ক্ষেত্রে আমাদের কি হয় কি, সেই র্যাঙ্ক আনতে গেলে আমাদের দুটো পার্টে আমরা উইংসটাকে ভেঙে নিই, একটা অন পেজ এবং অফ পেজ হিসেবে থাকে। অন পেজটা আমরা মাথায় রাখবো, অন পেজ মানে হচ্ছে যা অ্যাক্টিভিটিস আমরা আমাদের ওয়েবসাইটের উপর করবো সেটা হচ্ছে অন পেজ। যা কিছু মানে সাইটের উপরে যা কিছু কাজ করবো, অর্থাৎ আমি একটা কন্টেন্ট দিলাম, সেখানে একটা ইমেজ দিলাম, সেখানে ইমেজ একটা ভিডিও দিলাম, যা অ্যাক্টিভিটিস ওয়েবসাইটের উপরে করবো সেগুলোকে বলা হয় অন পেজ। আর যা অ্যাক্টিভিটিস ওয়েবসাইটের বাইরে করবো, অর্থাৎ আমি আমার ওয়েবসাইট সম্পর্কে একটা আর্টিকেল কোথাও পাবলিশ করলাম, আমার বা প্রোডাক্ট বা সার্ভিসেস নিয়ে কোনো একটা ভিডিও বানালাম যেটা আমি ইউটিউবে সাবমিট করলাম, এই যে অ্যাক্টিভিটিসটা আমি আমার ওয়েবসাইটের জন্য বাইরে করছি এবং সেই অ্যাক্টিভিটিস যেখানে আমি করছি, যেমন ইউটিউবে আমি ধরো ভিডিওটা আপলোড করেছি, ইউটিউবের ডেসক্রিপশনে আমি মেনশন করেছি আমার ওয়েবসাইটের নাম, তাহলে এই যে অ্যাক্টিভিটিসটা করছি এই অ্যাক্টিভিটিসটা মাথায় রাখবে আমাদের অফ পেজ অ্যাক্টিভিটিস মধ্যে পড়বে, যেটা একটা টার্মস লিঙ্ক বিল্ডিং আকারে বলা হয়। hopefully you got কি what is on page, what is off page and how it works। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কি হয় কি, অনেক ক্ষেত্রে আমি দেখেছি স্টুডেন্টদেরকে যখন আমরা এসইও কি অন পেজ এবং অন পেজের ফ্যাক্টর এই সব শিখিয়ে যাওয়ার পর দে ফিল সাম কেসেস যে স্টার্ট করবো কোথা থেকে, এটা একটা বড় সমস্যা থাকে যে স্যার এসইও একটা প্রজেক্ট পেলাম, স্টার্ট করবো কি করে। So now from 2017 I made a different little bit changes কি যেটা তোমার এসইও যদি প্রজেক্ট তোমার আসে বা তোমার যদি নিজের ওয়েবসাইট হয় বা ক্লায়েন্টের ওয়েবসাইট হয়, কোথা থেকে শুরু করবে বা কিভাবে করে তুমি এন্ড আপ করবে সেটা টোটালটাই আমি একটা এক্সেল শিটের আকারে ওটাকে তোমাদের রেডি করেছি। দিস মাই এক্সেল শিট। এটার থ্রুতে তোমার কাছে নলেজেবল হয়ে যাবে তোমার স্টেপসটা কি কি স্টেপস ফলো করা দরকার একটা কমপ্লিট ওয়েবসাইট এসইও করতে গেলে, এবং এগুলি আমরা ধাপে ধাপে করে আমরা শিখবো। ফার্স্ট বেসিক্যালি মাথায় রাখবে যে আমরা যখন এসইওটা করি বা এসইওটা করব, যে ওয়েবসাইটের উপর এসইওটা করব, সেই ওয়েবসাইটটা আমাদেরকে আগে জেনে নিতে হবে সেই ওয়েবসাইটটা পুরনো না নতুন। কারণ দুটো জিনিসের জন্য একই ট্রিটমেন্ট হবে না, মানে একটু ট্রিটমেন্টের আলাদা হবে, যদিও কাজ মোটামুটি একই, কিন্তু পুরোনো জিনিস কি হয় না, দেখবে পুরোনো গাড়ি আনলে যেটা আমরা করি যে পুরোনো গাড়ি আনলে আমাদেরকে টেনশন নিতে হয় কি আরে রাস্তা মাঝখানে না দাঁড়িয়ে যায়, এটা না খারাপ হয়, মিউজিক সিস্টেম গুলো খারাপ হয়েছে, আর নতুন আই থিঙ্ক ওকে ফাইন 1 year at least is come up, we don't have to check in fact music systems or all। ঠিক আছে, তো সেই কারণে নতুন এবং পুরনো এই জিনিসটাকে আইডেন্টিফাই কিন্তু করে নেওয়া হচ্ছে আমাদের ফার্স্ট রেসপন্সিবিলিটি থাকে। কিভাবে করে বুঝবো যে আমার সাইট নতুন না পুরনো, তার জন্য একটা সিস্টেমস বেসিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য ফার্স্ট পয়েন্টটা দেখবে, পয়েন্ট আছে চেক দ্য ওয়েবসাইট অলরেডি ডান এনি এসইও অ্যাক্টিভিটিস অর নট। ঠিক আছে, দ্যাট উইল বি মাই ফার্স্ট অ্যাক্টিভিটিস। তো এখানে আমার অলরেডি আমার একটা টুলস আমার এখানে দেওয়া আছে, সেই টুলস যদি আমরা ধরি তাহলে আমরা দেখবে domaintools.com। এখানে যাবে, গিয়ে এখন আমি যদি এখানে দিই হুইসে যাই, তো I will get a domain details like when I have purchased a domain, when I have basically whether it's a new or old, কত পুরনো সেটা জানতে হবে। এরটা বলো, তোমারটা বলো, তোমার ওয়েবসাইট orbit.org.in। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলছি, হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি ওটা আমি ইনস্টল করে নিয়েছি, তো সেক্ষেত্রে কি আসার দরকার আছে? আচ্ছা, তাহলে আপনি এখন তো কি বাড়িতে নেই, আমি আপনি সন্ধ্যের দিকে আসতে পারেন কিংবা ছুটির দিনে। দেখো এই ওয়েবসাইটের কবে এটা ক্রিয়েট হয়েছিল সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, অর্থাৎ 2014 তে বেসিক্যালি জুনে এটা ক্রিয়েট হয়।
ঠিক আছে। অ্যান্ড 17তে আবারও রিনিউয়াল রয়েছে, এবং প্লাস ও যে সাইটটা যেখানে হোস্ট করা আছে সেই হোস্টিং যে কোম্পানিজ বা এটাও আমরা এখান থেকে জানতে পারবো। প্লাস তোমার এখানটায় কি নামে এটা তোমার ইয়ে করা হয়েছিল, রেজিস্টার করা হয়েছিল, সেটা তুমি এখানটায় দেখতে পাবে। ঠিক আছে, এভরিথিং তুমি এখান থেকে ডিটেইলসটা পেয়ে যাবে, এভরিথিং। সো এখান থেকে আমরা বুঝে নিতে পারবো যে এই সাইটটা পুরনো না নতুন। ডেফিনেটলি যদি 2 মাস আগের হয় বা 3 মাস আগের হয়, আমরা এখান থেকে কাউন্ট করে নিতেই পারবো, রাইট? সেটা আমার ফার্স্ট চেকটা, সরি ফার্স্ট চেকিং ফ্যাক্টরে আমার এখানটা এটাকে আই হোপ কিভাবে করে করবে সেটা বুঝতে পেরেছো। এবং তার জন্য দেখো আমি দুটো সেকশন তোমাদের এখানে বানিয়ে দিয়েছি, একটা নিউ সাইট, একটা ওল্ড সাইট। কার ক্ষেত্রে কি ট্রিটমেন্ট হবে সেটা আমি এখানে পাশাপাশি রেখেছি। ব্যাকলিংক অ্যানালিসিস রিপোর্ট যেটা এর পরবর্তীতে আসবে, দেখো এটা তো এখানে দুটোর ক্ষেত্রে তুমি বুঝে নিতে পারবে যে কি না কি। তারপরে আসবে ব্যাকলিংক অ্যানালিসিস রিপোর্ট। ব্যাকলিংক অ্যানালিসিস রিপোর্ট এটা মূলত আমরা আগে চেক করে নিই, যদি নতুন সাইট হয়, ধরো 1 মাস বা 2 মাস রয়েছে, তো ওই ক্ষেত্রে বেসিক্যালি ব্যাকলিংক অ্যানালিসিসের খুব একটা দরকার পড়ে না। কারণ কি বলে দিচ্ছি, ব্যাকলিংক অ্যানালিসিস বলতে এটা আমরা বুঝি যে আমরা যেটা ওই যে দুটো ফ্যাক্টর বলেছি না, যে অন পেজ এবং অফ পেজ, দুটো ফ্যাক্টর বলেছি। তো অন পেজে যে ফ্যাক্টরটা দেখো পরে আসে, অন পেজ ওয়েবসাইট অ্যানালিসিস। অফ পেজ যেটা, সেটাই বেসিক্যালি ব্যাকলিংক অ্যানালিসিস, মানে অফ পেজে লিংক বিল্ডিং এর যে অ্যানালিসিস সেটাই ব্যাকলিংক অ্যানালিসিস। ব্যাকলিংক বলতে বোঝা হচ্ছে আমরা যে লিংক বিল্ডিং করছি, not necessarily every website give me a link. ধরে নাও তোমরা এখানে এসছো, সুব্রত আজকে তোমাদের এখানে পরের ব্যাচ ও এসে জয়েন করেছে, এবং আরো ধরো 2 জন আসবে বা কিছু আরো স্টুডেন্টকে তুমি দেখতে পাচ্ছ, প্রিয়াঙ্কা দেখতে পেয়েছো, এই করতে পেরেছো। This is also a link building, means you are telling me Subodho, hi, means myself this and all, or some cases you are conservative, or some cases you are open. তখন তোমার দুজনের মধ্যে কানেকশন হবে কি হবে না, whether you people makes a friendship or not, that depends on the many factors. It's not necessary কি যখন তুমি একই কাজ করছো তো সেখানে লিঙ্ক বিল্ডিং হবে। তো এর জন্য আমরা যখনই তোমার লিঙ্ক হবে, যখন লিঙ্ক পাবে, তখন আমরা এটাকে বলি ব্যাকলিঙ্ক, যে আমার ওয়েবসাইটকে এই সাইটটা একটা ব্যাক করেছে, লিঙ্ক ব্যাক করেছে। 2 ধরনের লিঙ্ক হয়, এক ধরনের লিঙ্ককে বলা হয় ইনবাউন্ড লিঙ্ক, আর একটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। ওয়েবসাইটের জন্য ইনবাউন্ড লিঙ্ক মানে ধরো আমার ওয়েবসাইটটা, এটাকে একটু টেকনিক্যালি আমি বোঝাতে গেলে এটা দেখে দিচ্ছি কিভাবে করে হবে। ধরো এটা হচ্ছে মাই ওয়েবসাইট, ঠিক আছে, এটা ধরে নাও ফ্লিপকার্ট, ধরে নাও, ঠিক আছে। আরেকটা আছে ধরে নাও এখানটায় রয়েছে অরবিট, কি বলে যেন, ওয়েব অরবিট। না, ফ্লিপকার্টে আমি হয়তো কোনো একটা ব্লগ লিখেছিলাম, বা ফ্লিপকার্টের জন্য কোনো একটা ব্লগ লিখেছি, তো সেই জায়গাটায় আমি কি হয়েছে, ফ্লিপকার্ট আমাকে যখন তার ওয়েবসাইটে আমি যখন লিঙ্কটা ওই ব্লগে মেনশন করছি, সামহাও কোনো একটা এসইও কোম্পানি দিয়ে বা এসইও ট্রেনিং ইনস্টিটিউট দিয়ে বা কিছু দিয়ে, তখন পার্টিকুলার কি হবে কি এই সাইট থেকে এই সাইটে যে লিঙ্কটা আসছে সেটাকে আমরা বলবো ইনবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড মতলব, ইনবাউন্ড মানে হচ্ছে কি আমার সাইটে আসা, আউটবাউন্ড মানে হচ্ছে আমার সাইট থেকে বেরিয়ে আসা। তাই লিঙ্কের যে টাইপ গুলো হয়, লিঙ্ক টাইপও যেটা হয়, মানে লিঙ্কের দুটো টাইপ আমরা পাবো, একটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক আর একটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক মানে আমার ওয়েবসাইট থেকে লিঙ্ক বেরিয়ে যাওয়া। যেমন আমি তোমাদের এক্সাম্পল দেখানোর জন্য হয়তো আমাদের কি নাম জানো, অতনু ধরে নাও, অতনুর মাথার উপর দিয়ে বেরোচ্ছে, তো সেক্ষেত্রে ধরো বোঝানোর জন্য এটাকে দেখে নাও যে কি ইনবাউন্ড কি আউটবাউন্ড। ধরো এটা একটা সাইট আছে, রাইট, এটা তো আমাদের একাডেমি সাইট। এখানে দেখো আমি এখানে কি করেছি, এই যে গুগলের পিডিএফ সাজেশনস হবো, এদের আমি পিডিএফ এদেরকে সাজেস্ট করেছি যে এইগুলো যে রিসোর্সেস গুলো তুমি দেখতে পারো, ঠিক আছে। তো এই যে জিনিস দেখো, নিচের দিকে লিঙ্ক দেখতে পাচ্ছ তো, নিচে লিঙ্ক দেখা যাচ্ছে এই দিকে, কারণ এখানে ক্লিক করলে দেখো এদের সাইট খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে এই লিঙ্কস গুলো আমার সাইটের জন্য কি হবে,
এটা আউটবাউন্ড লিঙ্ক। আর যখন ইউটিউবে আমি যখন ধরো ইউটিউবে যখন কোনো আমি একটা মানে এসইও কোনো একটা আমি হয়তো ভিডিও বানিয়েছি, সেখানে ডেসক্রিপশন আমার ওয়েবসাইট দিয়েছি, সেটা হবে ইনবাউন্ড লিঙ্ক। বা কোনো একটা জায়গায় আর্টিকেল লিখেছি, সেখান থেকে যে লিঙ্কটা আমি আমার সাইটের জন্য পেয়েছি, সেটা হবে আমার ইনবাউন্ড লিঙ্ক। ক্লিয়ার স্যার? আর যে কোনো একটা সাইটের ইনবাউন্ড আউটবাউন্ড দুটোই লিঙ্ক থাকে। তো যত ইনবাউন্ড লিঙ্ক হবে তত র্যাঙ্কিং এর জন্য ভালো, যত আউটবাউন্ড ইয়ে হবে তত বেসিক্যালি ইউ লুজ ইউর পাওয়ার। ফাইন স্যার। তো ব্যাকলিং অ্যানালিসিস একটা অ্যানালিসিস যেটা আমরা করি, যে আমার ওয়েবসাইটটা কতগুলো ওয়েবসাইটে যুক্ত আছে এবং সেই ওয়েবসাইট গুলো আদৌ কোয়ালিটি ওয়েবসাইট কিনা। যেটা আমি তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা লিঙ্ক বিল্ডিংটাকে, আমরা যে এসইও টোটাল এসইওটাকে বোঝার জন্য সবসময় নিজেকে ব্যবহার করবে, মানে একজন পার্সনকে ভেবে নেবে যে আমরা যারা হিউম্যান বিং, ধরে নাও আমি ও তুমি আমরা যারা রয়েছি, আমাদের নিজস্ব যে লোককে যদি আমি আমাকে যদি প্রজেক্ট করতে চাই, কোথাও র্যাঙ্ক করাতে চাই, কোথাও র্যাঙ্ক করা মানে আমি দুটো ইন্টারভিউতে গেছি, আমি গেছি, ও গেছে, তাহলে আমাদের মধ্যে যে কম্পিটিশনটা হবে সেটা বেসিক্যালি এসইও কম্পিটিশন। আর ওখানে কম্পিটিশন টেকার জন্য আমাদেরকে দুটো জিনিস করতে হয়। একটা জিনিস ডেফিনেটলি সেটা হচ্ছে কি আমাদের নিজেদেরকে অপটিমাইজ করতে হয়। নিজেদেরকে অপটিমাইজ মানে যে আমার পড়াশোনাটা কোয়ালিটিটা, আমার কতটা নলেজ রয়েছে, আমি কতটা শারীরিকভাবে ফিট, আমি কতটা দেখতে সুন্দর, আমি কতটা পার্টিকুলার নলেজ রাখছি ওই কোম্পানি ওই কাজ নিয়ে। এগুলো হবে আমার অন পেজ ফ্যাক্টর। অফ পেজ ফ্যাক্টর কি হবে, যে হতে পারে ওই কোম্পানিতেই আমার কোনো এক বন্ধু কাজ করে, হতে পারে ওর এইচআর এর সাথে আমার এক কাকা কানেকশন রয়েছে, হতে পারে তার ডিরেক্টরের সাথে কোনোভাবে করে কেউ একজন আমার চেনা জানা রয়েছে, যে রেকমেন্ড করেছে, আমার চাকরিটা পেতে কিন্তু সুবিধা হবে। সেম থিংস হ্যাপেন ওভার হিয়ার। আবার দেখা যাচ্ছে বড় বড় কোম্পানি এখন বেসিক্যালি what they do, they usually check the profile before hiring peoples. If you are going for the CMM 3 level, CMM 5 level company, without profile check they never hire. দেখা গেছে যে অনেক ক্ষেত্রে আমরা ফেসবুক তো দিনার্সে করি, মানে we never मतलब cost for that kind of things। দেখা গেছে যে হতে পারে যে ওর আগে কোনো এক্স এমপ্লয়ি অর এমপ্লয়ার বেসিক্যালি সামহাউ লিঙ্কডইনে কোনো একটা নেগেটিভ কমেন্ট দিয়েছে, সামহাউ সে হয়তো কোথাও একটা নেগেটিভ প্রোফাইলস টুইট করেছে, সামহাউ হি ইজ কানেক্টেড উইথ সাম নেগেটিভ গ্রুপস অর নেগেটিভ থিংস, ইট হ্যাম্পারস অন হার প্রোফাইল। কথা বলতে পারছি? আর একটু সোজা বাংলায় যদি বলি, ছেলে বিয়ে দেওয়া, যদি দেখা যায় যে ছেলেটা খুব ভালো, দেখতে সুন্দর, সবকিছু রয়েছে, এডুকেটেড, এভরিথিং কোয়ালিটি, ওর বন্ধু কয়েকজন ডাক্তার রয়েছে, কয়েকজন ইঞ্জিনিয়ার রয়েছে, বাট যদি দেখো যে সেটা তোমার বোনের ক্ষেত্রে, আমার বোনের ক্ষেত্রে যদি আমি দেখি যে যখন আমি ক্রস করছি, ও কোনো একজন পার্টিকুলার পাড়ার মধ্যে দেখা যাচ্ছে যে কিছু একটা গ্রুপস যে জানো যে দোজ আর অ্যাটাচড উইথ দ্য নেগেটিভ অ্যাক্টিভিটিস, সেখানে হয়তো ও ড্রিঙ্ক করছে ওদের সাথে, বা সো ইউ ইমিডিয়েটলি ফিল নেগেটিভ, টোটাল পজিটিভ জিনিসটা কিন্তু তোমার নেগেটিভে চলে আসবে। ইউ মাইট থিঙ্ক টুয়াইস। Same things happen over here. You might have a good connections, but you have a links, you got a link somehow from a dating site, somehow from the gambling casino related ওখানে সাইট থেকে হয়তো লিংকস রয়েছে, ওখান থেকে লিংকস আনলে তোমার ট্রাফিকটা অনেক বেশি পাবে বা এগুলো পাবে, তো ট্রাফিকের লোভে তুমি হয়তো ওখানে লিংক করেছো বা কিছু, তোমার এসইও র্যাঙ্কিং এ নেগেটিভলি এটা এফেক্ট করবে। ক্লিয়ার স্যার? তো লিংকস মানে যে প্রত্যেক সাইট থেকে লিংক তা না, লিংকস মানে আমাকে দেখে নিতে হবে যে লিংকসটা কানেক্টেড, সেই লিংকসটা কোয়ালিটি বা রিলেভেন্সি এই দুটো মেনটেন করছে কি করছে না। আমি বন্ধুত্বটা তার সাথেই রাখবো যে আমার লেভেলের বা আমার সমকক্ষ। তাই বলে কি আমি যখন অটোতে আসবো, যখন আমি গাড়িতে আসবো, অটোওয়ালার সাথে আমি কথা বলবো না?
বন্ধুত্ব করবো না, কিন্তু সেই তোমার লেভেলটা তোমাকে মেনটেন করতে হবে। একই জিনিস এখানে অ্যাপ্লাই করতে হবে। ইয়েস স্যার, হোপফুলি ইউ গট। তো সেটা অ্যানালাইজ করাটা, পুরো ওয়েবসাইট হয়তো অন্য এসইও কোম্পানি কেউ একজন করেছে, কারণ প্রচুর এসইও এক্সপার্ট রয়েছে, দে ডান ফর দ্য র্যাঙ্কিং, দে ডান লট অফ থিংস, লট অফ থিংস। So they only are happy to send the report to clients যে আমি এত কাজ করেছি। ঠিক আছে, তো সেটাকে তোমাকে যখন তুমি হাতে পাবে, যখন তোমাকে এসইও করতে দেবে বা তুমি যখন এসইও রেসপন্সিবিলিটি নেবে, তুমি আগে দেখে নেবে যে whether you are in a right track or not, they are in a right track or not। যদি না থাকে তখন তোমাকে পয়েন্ট আউট করতে হবে, দেখো যে এই লিঙ্কস গুলো ব্যাড লিঙ্কস আছে, হার্মফুল লিঙ্কস আছে, তোমাকে এই লিঙ্কস গুলোকে হাঁটাতে হবে। ক্লিয়ার স্যার? তো এটাকে করতে হবে। চলছিল ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করার জন্য আমি কতগুলো সাইটকে মেইনলি রেকমেন্ড করি। তুমি নরমালি কি করবে, ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস টুল দিয়ে সার্চ করলে পেয়ে যাবে। ঠিক আছে, ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস টুলস দিয়ে যখন সার্চ করবে তখন দেখবে কি প্রচুর টুলস তুমি পেয়ে যাবে। তার মধ্যে বেসিক্যালি ম্যাজিস্ট্রিক্সটা আমি রেকমেন্ড করি। ব্যাকলিঙ্ক ওয়াচ দেখতে পারো, অন্যগুলো বেসিক্যালি একটু পেইড হয়ে যায়, অন্যগুলো ওপেন সাইট এক্সপ্লোরার দেখতে পারো, কিন্তু পেইড নিলে ইজ গুড। রাভেন টুলস আছে, সো ওপেন সাইট এক্সপ্লোরার, এই সাইটগুলো মূলত একটু দেখে নিতে হবে তোমাকে। নিতে রাখতে পারো, দিতে পারো। আরেকটা সাইট আছে, এটাও আমি রেকমেন্ড করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা লিংক অ্যাসিস্ট্যান্ট বলে একটা এসইও টুলস আছে। এই টুলসটা এটা বেসিক্যালি এসইও পাওয়ার স্যুট নামেও পরিচিত। এই যে এসইও পাওয়ার স্যুট, এদের কাছে 4টে বেসিক্যালি টুলস আছে। থার্ড ডিএস ফ্রি থাকে, তো থার্ড ডিএস ইজ এনাফ ফর ইওর ওয়েবসাইট অ্যানালাইসিস এন্ড অল। তো এখানে এটা দিয়ে তোমার পুরো অ্যানালাইসিস রিপোর্ট বেরিয়ে যাবে, মানে এটা দিয়ে তোমার লিংক বিল্ডিং এর অ্যানালাইসিস রিপোর্ট বেরোবে। অন পেজের জন্য বেসিক্যালি তোমার এই ওয়েবসাইট অডিটর তোমার কাজে লেগে যাবে। এসইও স্পাই গ্লাস দিয়ে তোমার এসইও, এটা দিয়ে তোমার র্যাঙ্কিং তোমার হয়ে যাবে। এই দুটো দিয়ে অন পেজ দুটোই করতে পারবে। সো তোমার এই টুলসটাও বেসিক্যালি রেকমেন্ডেশনের মধ্যে থাকে। এছাড়াও আরো টুলস আছে, তুমি ওয়েব সিইও আছে, তারপরে তোমার আরেকটা টুলস রেকমেন্ড করতে পারি, সেটা হচ্ছে আইবিপি এসইও টুলস বলে আছে। এটার ক্র্যাক ভার্সন পেয়ে যাবে। রেকমেন্ডেশনের মধ্যে থাকবে। ঠিক আছে, আরেকটা করতে পারো, সেটাও বলে নিই, ওয়েব সিইও। মাথা রাখবে এর 90% সাইজ বেসিক্যালি টিপিক্যাল এসইও কোম্পানিতে হয় না, মানে আমাদের এখানকার টিপিক্যাল কোম্পানিতে হয় না, ডেফিনেটলি আউটসাইড হয়। কলকাতার বড় কোম্পানিতে বেসিক্যালি দে go through into that way, আর ছোট ছোট জিনিসগুলো বেসিক্যালি অনলি দে ম্যানেজ উইথ দিস ব্যাকলিংক ওয়াচ এন্ড অল। ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে আমি এটা এই কারণেই বলে দিই যে আমি এখানে রেকমেন্ড করছি। তো কি হয় কি, তুমি যদি ভাবো যে এটা সব জায়গায় তুমি এটাকে, তুমি যেখানে চাকরি করছো সেখানে এটা তুমি পাবে, সেটা নাও হতে পারে। কারণ কি হয়, চাকরিতে তুমি যখন ফার্স্ট এন্ট্রি নিচ্ছ, নিজের বিজনেসের ক্ষেত্রে আলাদা, চাকরি যখন ফার্স্ট এন্ট্রি নিচ্ছ তোমার মাথার উপর কেউ একজন থাকে, টিম লিডার, টিম ম্যানেজার। সাম কেসেস দেখা যায় 99% কেসেস আমি যেটা দেখেছি, দ্য টিম লিডার আর নট ওপেন মাইন্ডেড। they never feel like they always feel the threat কি ও যদি এটা করে দেখায় বসকে, ও যদি এই হয় তাহলে আমি আমার পজিশনে থাকবো না। কারণ ও নিজে আপডেট নেয় না, তার জন্য যারা নিজে আপডেট নেয় তাদের পার্টিকুলার সেই আপডেট গুলোকে আসতে দেয় না উপর মহলে, করতে অ্যাপ্রিসিয়েট করে না। যে ট্রেডিশনাল ফরম্যাট আছে তাকে সেখানেই করতে দেওয়া হয়, আর যখন সেটা কাজ করে না তখন আবার ব্লেমটা ওকে দেওয়া হয় যে ওর কাজ করতে পারেনি বলে ব্লেমটা হয়েছে।
বাট ও যে নলেজের ওটাকে গাইড করতে পারছে না, সেটা কিন্তু শেয়ার করে না। সেটার ক্ষেত্রে আমি দেখেছি অনেক, আমার নিজের লাইফ স্ট্রিতে বেসিক্যালি এটা ছিল, পেয়েছি যখন আমি কাজ করেছি। তো অনেকে এটা আশা করি ফিল করো। তো সেই ক্ষেত্রে আমি আগে থেকে বলে দিই যে মেক ইট শিওর দিস উইল বি দ্য বেস্ট ফিট ফর ইয়োর থিংস, but it not mention ki in every company they will allow to use this, because some cases it's a paid, some cases it requires some more time to analyze. Because mine, I always feel the objectives like directly আমি ওই ট্রিটমেন্টে বিশ্বাসী নই, যে আমার জ্বর হয়েছে তো জ্বরের ট্যাবলেট, কাশি হয়েছে তো কাশির ট্যাবলেট। I always follow that pattern কি first analyze the whole website। তার জন্য দেখো আমার মেথড যেটা আছে সেটা ফার্স্ট আমি অ্যানালিসিস রিপোর্ট বের করি, করার পরে আমি দেখি যে সাইটে কোথায় কি প্রবলেম আছে, রোগটা কোন জায়গায় আছে, সেই বেসিসে আমি আস্তে আস্তে ট্রিটমেন্ট করি। ঠিক আছে, তো এটা যে প্রত্যেক ক্ষেত্রে তুমি যেমন ম্যাক্সিমাম কোম্পানিতে কি হয় কি ওয়ান ডে অর্ডার মানে কি হয় সেটাও বলে যাচ্ছে, যেমন তোমাদের যারা যদি জবে যাওয়া বা কোনো কিছু করো তোমরা সুবিধা হবে। সেটা হচ্ছে যে যখন তুমি যাবে তোমাকে কিওয়ার্ড ধরিয়ে দেবে যে এই কিওয়ার্ড গুলো তোমার এসইও করতে র্যাঙ্ক আনতে হবে, তোমাকে একটাই কথা বলবে এই কিওয়ার্ডে র্যাঙ্ক আনতে হবে, এবার কি করো করে নাও। তাহলে তুমি কি করবে, তুমি ওটা নিয়ে তুমি একটা টাইটেল লিখবে, ডেসক্রিপশন লিখবে, তুমি কন্টেন্ট রাইটারে কন্টেন্ট লিখতে দেবে, তুমি আর্টিকেল সাইটে করবে, কিছু ব্লগ কমেন্টিং করবে, কিছু এই করবে, কিন্তু আলটিমেটলি যদি সেটা কম্পিটিটিভ হয়, ইন্ডাস্ট্রি হয়, তাহলে র্যাঙ্ক আনাটা টাফ হবে। যদি কম্পিটিটিভ না হয়, যেমন ধরো forward delivery shops in maybe the তো সেক্ষেত্রে তুমি একটু ইয়ে করো, ব্রেক নাও, তুমি লাঞ্চ করে আসো, ঠিক আছে, ওকে বসতে দিত। তো সেক্ষেত্রে বেসিক্যালি তোমার সুবিধা হবে। ওকে, এই ওয়েবসাইট গুলোতে ধরে নাও আমি যদি ইয়েটা যাই, ওটা যাই, তাহলে তোমার সাইটটা বলো তো ভাই, তোমার যে সাইটটা orbit.in, এই তোমরা লাঞ্চ করে আসো। আপনি খাবেন না? আমি খাবো না। আর ও সরি, এটা নতুন এসইও করা হয়নি নাকি? হ্যাঁ, এসে পরে হয়। কোনো ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে না কেন? ওয়েব অরবিট তো, এটাই তো বানান। লিংকস এখনো কিন্তু হচ্ছে হয়নি। না, এই তো weborbitsolutions.com এ ট্রান্সফার হয়ে যাচ্ছে। আমি এখানে দিলাম ম্যাজেস্টিক, ঠিক একইভাবে বলে আমি এটা দিলাম। আমি এখানে যে সফটওয়্যার, মানে এটা তো ওয়েব সিইও যেটা তোমার ওখানে দেখিয়েছি, ওয়েব সিইও তুমি অ্যাড করতে হবে। ওয়েব সিইও কি অ্যাড করেছিলাম এখানটায়? হ্যাঁ করেছি। তো এটাকে নামাতে হবে, এটা বেসিক্যালি ডেস্কটপে নামিয়ে, তবে অনলাইনে হবে না, ডেস্কটপে নামিয়ে তবে তুমি এই রিপোর্টটাকে রেডি করতে পারবে। ঠিক আছে, এটা ডেস্কটপ সফটওয়্যার। আর তোমার না 30 days ট্রায়াল, তবে এটার ক্র্যাক পাওয়া যায়, ট্রাই মারলে বেরিয়ে যেতে পারে। সরি, যেমন তোমার করছে না, এখানে 1292টা ওর ব্যাকলিংক রয়েছে। এবার 1292টা ব্যাকলিংক কিন্তু ইউনিক ব্যাকলিংক না, মানে একটা সাইট থেকে যদি 5টা থাকে সেটাও এর মধ্যে কাউন্টে আছে। যখন তুমি এখানে পাবে, এখানে তুমি ইউনিক পেয়ে যাবে। দেখো এখানে তুমি পেয়ে যাচ্ছ 6টা সোফার ও ব্যাকলিংকস পেয়েছে, অনলি 6।
ও রেফারিং ডোমেন হচ্ছে 3, রেফারিং আইপি 3, সাবনেট 3, অর্থাৎ এটা কি আছে সেটা বলে দিচ্ছি কি ব্যাপার। তো এইভাবে করে আমরা কি করব, এই সাইটের থ্রুতে আমার ধরো 5টা কম্পিউটার রয়েছে, তাহলে 5টা কম্পিউটারে আমরা কি করব, ঠিক এইভাবে করে আমরা অ্যানালাইসিস করে নেব। ধরে নাও এটা হচ্ছে তোমার সাইট, এটা হচ্ছে তোমার সাইট, ঠিক আছে। তো তোমার সাইটের এখানে তোমার এক্সটার্নাল লিংক দেখাচ্ছে 6, আর গুলো সবগুলো 3 3, তাই তো? আমি সবগুলো 3 করে দিই, তারপর আসছি বুঝিয়ে দিচ্ছি কি আছে। এখানটায় তোমার এক্সটার্নাল ব্যাকলিংক মানে হচ্ছে কটা তুমি লিংক তোমার সাইটের জন্য পেয়েছো, আর রেফারিং ডোমেন 3 মানে হচ্ছে যে কটা সাইট থেকে 6খানা লিংক এসছে। মানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে XYZ হচ্ছে একটা ওয়েবসাইট, ধরো youtube.com, এটা হচ্ছে একটা ডোমেন, কিন্তু ভালো করে বুঝবে, youtube.com একটা ডোমেন। এবার আমি 10খানা ভিডিওস করেছি, 10খানা ভিডিও ডেসক্রিপশনে আমার ওয়েবসাইটের লিংক দিয়েছি, তাহলে আমার ব্যাকলিংক কটা হবে? 10টা। রেফারিং ডোমেন কটা হবে? একটা। ঠিক আছে, তার জন্য ব্যাকলিংক থেকে রেফারিং ডোমেন সবসময় কম হবে। আবার রেফারিং ডোমেন থেকে আইপি কম হবে, কিন্তু এক্ষেত্রে বেসিক্যালি ইজ গুড, মানে তিনটেই ডিফারেন্ট আইপি ডিফারেন্ট সাবনেট থেকে এসছে, হুইচ ইজ গুড। এই রেফারিং আইপি বলতে কি বোঝায়, যেমন এই যে 3টে সাইট ওকে রেফার করেছিল, সেই 3টে সাইট হতে পারতো একটা আইপি থেকে হচ্ছে, মানে একটা হোস্টিং সার্ভার থেকে করছে। এখানে মানে হচ্ছে এটা হচ্ছে হোস্টিং সার্ভার, ওই 3টে সাইট থেকে যেখান থেকে লিংক পেয়েছে সেটা 3টে হোস্টিং আলাদা আলাদা হোস্টিং সার্ভারে হোস্ট করা আছে, এবং তার 3টে আলাদা আলাদা সাবনেট আছে। সাবনেট মানে আমরা ক্লাস বলি, মানে হোস্টিং এর একটা সি ক্লাস বলে একটা অপশন থাকে, সেই সি ক্লাসটা আলাদা। তো আমরা নরমালি এই হিসেবে আমাদেরটা আমরা জেনে গেলাম। এরপরে আমার যে ক্লায়েন্ট আছে কম্পিউটার, সেই কম্পিউটারে ধরো আমি ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি ইন কলকাতা। তাহলে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি ইন কলকাতা যখন আমি গুগলে সার্চ করছি, তখন যারা যারা আমার রয়েছে তাদের টপ 5 বা টপ 10 এর আমি এভাবে করে অ্যানালাইজ করতে পারি কি পারি না? তাহলে পারলে আমার কি পাবো, আমি দেখতে পাবো আরে ভাই আমার কম্পিউটারে 1000 রয়েছে, আমি 6 আছি, তাহলে আমাকে সেই জায়গায় অ্যাচিভ করতে হবে। ক্লিয়ার কি? তো ওই হিসাবে আমরা 1-to-1 গেম যেভাবে খেলে সেভাবে করে বেসিক্যালি উই ডু দা এসইও, এন্ড আই সাজেস্ট টু ডু দ্যাট ওয়ে। তো ইউ বি ভেরি স্পেসিফিক, তোমার সাইকোলজি ক্লিয়ার থাকবে যে আমি কোন জায়গায় রয়েছি, আমার কম্পিউটার কোন জায়গায় আছে। যেরকম ফুটবলে 1-to-1 গেম প্ল্যান খেলে, আমার গেমটাও এভাবে করে আমি সাজাই। ক্লিয়ার স্যার? আই হোপ ইউ গট ইট। তো ব্যাকলিংক অ্যানালিসিস আই হোপ ইউ গট, কি এভাবে করে তুমি অ্যানালিসিস রিপোর্ট বের করে তোমার ক্লায়েন্টের উপর বের করে নেবে 10টা, তো তুমি এখানে রিপোর্ট পেয়ে যাবে। এই রিপোর্টটা তোমাকে ক্লায়েন্টকে পাঠাতে হবে কি লোক, দিস ইজ দ্য বেসিক্যালি দ্য কারেন্ট সিচুয়েশনস বিফোর ইউ আর স্টার্টিং। স্টার্ট করলে তো 4টে জিনিস ইম্পর্টেন্ট, কটা রয়েছে, কি রয়েছে না রয়েছে। কিওয়ার্ডটা মানে সেই কিওয়ার্ডটা কি ক্লায়েন্ট বলে না আমাদের কিওয়ার্ড ক্লায়েন্টের, সেটা আমার এখানে আছে, এখানটায় পার্টিকুলার আমি আমার এখানটায় সেকশনে আছে, এখানটায় এই জায়গাটা কিওয়ার্ড অ্যানালিসিসের যে জায়গাটা এখানটায়, তার আগে পার্টিকুলার ওটা কিওয়ার্ড বেসিসে নয়, ওটা হচ্ছে কি এমনি ওয়েবসাইটের থরো অ্যানালিসিস। এই ব্যাকলিংক অ্যানালিসিস যে কিওয়ার্ডের বেসিসে অ্যানালিসিস না, এটা হচ্ছে ওয়েবসাইটের হেলথ চেকআপ। বলুন না। ইয়েস, আপনি কি খাবেন? আমি খেয়ে এসেছি। পেটের ভরটা দেখি বুঝতে পারছি। তারপরে হচ্ছে নেক্সট বেসিক্যালি আই হোপ ব্যাকলিংক অ্যানালিসিস ইউ গট ইট। অনফিস ওয়েবসাইট অ্যানালিসিস যে রিপোর্টটা, এটা হচ্ছে কি ওই একই, মানে ওয়েবসাইটের উপরে আমরা যে কাজ করেছি সেই কাজটা আদৌ ঠিকঠাক হয়েছে কিনা, আদৌ সেই কাজে আরো কি কি ইমপ্লিমেন্ট করতে হবে সেটাও অ্যানালিসিস করা কিন্তু আমাদের খুবই দরকার। সেটা করতে গেলে নেক্সট তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে, নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট যেটা তোমাদের হবে সেটা হচ্ছে যে ব্যাকলিংকের বেসিক্যালি অ্যানালিসিস রিপোর্ট বের করে নেওয়া। যে যে সাইটের উপরে করছো, ধরো তুমি তোমার হাজবেন্ডের যে সাইটটা রয়েছে সেই সাইটের উপরে তুমি অ্যানালিসিস রিপোর্ট বের করে আনতে পারো, তুমি তোমারটার উপরে আনতে পারো, মানে কম্পিউটার টপ 10 কম্পিউটারের অ্যানালিসিস করে নিয়ে আসতে পারো। তুমি ধরে নাও যে তোমার কোনো একটা ব্লগ করেছো, যদি সেটার উপরে করতে চাও সেটা করতে পারো, অথবা আমাদের কোনো একটা ওয়েবসাইট আমরা দিয়ে দিতে পারি অ্যাসাইনমেন্ট হিসেবে, সেটার উপরেও তুমি অ্যানালিসিস করতে পারো, যেটা তুমি উইশ। তুমি কুলি নাম্বার 1 নিয়ে নাও, ইনকাম মান্ত্রা নিয়ে নাও, কম্পিউটার ইনফোটেক একাডেমি নাও, computerinfotech.com নাও, এরকম যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে নাও, তার উপরে অ্যানালিসিস রিপোর্ট বের করতে পারবে। ঠিক আছে?
ব্যাকলিঙ্ক অ্যানালিসিস যেরকম আপনি দেখেন যেইভাবে আমি দেখেছি জাস্ট এতটুকু, এই জিনিসটাই ব্যাকলিঙ্ক অ্যানালিসিস রিপোর্টটা বের করে নেবে ওই টুলস গুলো দ্বারা, যেগুলো টুলস গুলো অলরেডি রেকমেন্ড করেছি। এটা আমি শেয়ার করে দিচ্ছি যাতে করে তুমি ইউজ করতে পারো। নেক্সট ইজ বেসিক্যালি যেটা আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে যে অন পেজ ওয়েবসাইট অ্যানালিসিস রিপোর্টটাও তোমাকে বের করতে হবে। স্যার একটা কোশ্চেন, সাপোজ ব্যাকলিংকে যে আমি বুকিং বলছেন আমার সাইটটা দিয়ে ওই সেম সাইটে আরো যে কটা থাকবে মানে এক্স্যাক্টলি কোন টাইপের আছে করে ধরে নাও এই যে অরবিট, ও যে সাইটটা আছে ওর নাম কি, ওয়েব অরবিট সলিউশন। তো এদের হচ্ছে মেইন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, রাইট না রং দেখিনি, হ্যাঁ স্যার ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি। ওর কিওয়ার্ডটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি। তোমার হাজবেন্ডেরও দেখবে কি সেম জিনিসে কি কিওয়ার্ডে টার্গেটেড। তো কোম্পানি ইন কলকাতা ধরে নাও। আমি ফার্স্টে আমার ঘরটা আগে সামলাই, মানে আগে ছোট থেকে আমি কলকাতা, তারপর ইন্ডিয়া ভাবে করে বাড়ি, ঠিক আছে। তো যদি আমি সেটাই ভেবে নিই তাহলে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি ইন কলকাতা দিয়ে যদি আমি র্যাঙ্ক করতে চাই, সেই বেসিসে আমার কম্পিউটার বই হচ্ছে, এটা হচ্ছে আমার কম্পিউটার info sky solutions, website design dot com, web alcoholic or something. স্যার এরকম কটা সাইট দেবো? 10টা, 10 Top 10. top 10 top 10। তাহলে কি হবে, তুমি একটা আইডিয়া পেয়ে যাবে। তাহলে এইটা করে তুমি কি করবে, তুমি এখানটায় গিয়ে তোমার অ্যানালাইসিস মানে যেভাবে করে আমি দেখিয়েছি এভাবে করে নেবে। এখানটায় গিয়ে ওই সাইটের ডিটেইলস তুমি এখানে দিয়ে দেবে। দেখতে পাচ্ছ? তাহলে ওর কম্পিউটার কত বেড়ে গেল। ওর কম্পিউটারের ইউআরএলটা এখানে দিয়ে দেবে, ওর কম্পিউটারের ইউআরএলটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। পেয়ে গেল 1200, এটা 36 14 36 14 13 বুঝতে পারছি। 10টা। আর তোমার চোখের সামনে একদম জল করবে যে তুমি কোন পজিশনে আছো, ওই বেসিসে তুমি গেম প্ল্যানটা চালাতে পারবে। যেমন এসইও বেসিক্যালি একটা এক একজন এক এক ভাবে করে নেয়। আমি এসইওটাকে মানে একটু ডিফারেন্ট স্টাইলে ভাবতে ভালোবাসি এবং ডিফারেন্ট স্টাইলে করতে ভালোবাসি। যদি সত্য বলতে গিয়ে আমাদের যে কম্পিউটার ইনফোটেক একাডেমির লাস্ট 3 বছর এই সাইটের উপরে কোনো কাজ করা হয়নি, জিরো ওয়ার্ক। We have not done anything, neither article submission nor anything, blogging, guest posting, কোনো লিঙ্ক বিল্ডিং না, কিচ্ছু না। সেম সাইট 3 বছর ধরে হোল্ড করে আছে। আর মজার ব্যাপার হচ্ছে কি অনেকগুলো মানে র্যাঙ্ক ড্রপ হয়েছে বিকজ দ্য কম্পিউটার আর ডুইং গুড। আর অনেক কিওয়ার্ডে স্টিল নাম্বার 1, নাম্বার 2, ফার্স্ট পজিশনে রয়েছে। তো তার মানে এই যে না করলে র্যাঙ্কিং থাকবে বা এটা না, ইটস বেসিক্যালি গিভিং দ্য রয়্যালটি। What we are getting right now is a royalty. What we did previously, ওটার রয়্যালটি এখন আমরা পাচ্ছি। তো এটা মাথায় রাখবে যে এসইও কাজটা যেটা তুমি করছো এটা ফিউচারে তোমার কিন্তু রিটার্ন ব্যাক তোমাকে করবে, ইমিডিয়েট না। এসইও অলওয়েজ দ্য লং টার্ম বেসিসে বেসিক্যালি এসইওটা এফেক্টিভ, ঠিক আছে। তো এভাবে করে অ্যানালাইসিস রিপোর্টটা আসলে বল যে ধরুন এই ওয়েব অরবিট সলিউশনস আমার মানে ক্লায়েন্ট আমাকে বললো এইটা ওয়েবসাইট। এবার আমি যখন তার কম্পিউটার সাইট মানে অ্যানালাইজ করবো তখন কি মানে কিওয়ার্ডটা কি করে জানবো যে আমাকে এই কিওয়ার্ড ধরে যেতে হবে? ভেরি গুড। সেটা তখন তো তোমাকে যখন তুমি ক্লায়েন্টের সাইট পাচ্ছ তখন অটোমেটিক ও তোমাকে কিওয়ার্ড রিসার্চের জন্য কিওয়ার্ড তোমাকে বলে দেবে। সেই কিওয়ার্ডের বেসিসেই তোমাকে যেতে হবে। মেইন কোর কিওয়ার্ড তোমাকে তুমি একটা নরমালি আমরা যখন ক্লায়েন্টের কাছে যাই, ক্লায়েন্ট থেকে ওটা আমরা আসবো হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিসের এখনো পয়েন্ট আছে। তো ওখানে আমি কতগুলো জিনিস তোমাদেরকে করবো, সেটা হচ্ছে যে নরমালি কিওয়ার্ড অ্যানালাইসিস করতে তোমার ক্লায়েন্টকে কতগুলো জিনিস তোমাকে জিজ্ঞাসা করতে হবে। তোমাকে জিজ্ঞেস করতে হবে যে ক্লায়েন্টের প্রোডাক্ট আর সার্ভিস কি কি প্রোডাক্ট এবং সার্ভিসেস ও সেল করতে চায়। হতে পারে ওর 50,000 প্রোডাক্ট আছে, তো 50,000 প্রোডাক্ট এখন প্রমোশন আমি করতে পারবো না ভাই। তুমি কোর 5টা 6টা 10টা তুমি কোর প্রোডাক্ট আমাকে বলে দাও, সার্ভিস বলে দাও। টার্গেট কান্ট্রি কি আছে বা লোকেশন কি আছে সেটা তোমাকে জেনে নিতে হবে। প্লাস তোমাকে জেনে নিতে হবে ওর কম্পিউটার কারা কারা, ওর কোনো স্পেশাল অফার আছে কিনা, ডিসকাউন্ট আছে কিনা, এই জিনিসগুলো তথ্যগুলো তোমাকে জেনে নিতে হবে। অন দ্যাট বেসিস ইউ ক্যান আইডেন্টিফাই কি অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট এইগুলো ইনফরমেশন দিয়ে প্লাস কিওয়ার্ড দিয়ে দেয় যে এইগুলো র্যাঙ্ক করতে হবে। তখন তুমি অনুযায়ী করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে তোমার এক্সপার্টাইজের উপর। তুমি কিওয়ার্ড গুলো নিলে নিয়ে
এবার তুমি সেটাকে অ্যানালাইজ করে তোমার কিওয়ার্ড অ্যানালাইসিস করে দেখলে যে এই কিওয়ার্ডস গুলো বেসিক্যালি মাইট টেকস আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। তো অ্যাকর্ডিং টু তুমি সাজেস্ট করতে পারো যে এই কিওয়ার্ডস এর পরিবর্তে এই কিওয়ার্ডস গুলো তুমি নিতে পারো যেগুলো তোমার বিজনেস দেবে, ঠিক আছে? তো সেগুলো সাজেস্ট করতে পারো, রেকমেন্ড করতে পারো। আদারওয়াইজ অনেক যেটা ক্ষেত্রে দেখি যে ক্লায়েন্ট বলে দেয় একটা কিওয়ার্ড, কিন্তু কিওয়ার্ডে একটা লিস্ট পাঠিয়ে দিল, তুই বলে এটা ঠিক আছে কিনা অ্যাড সেভাবে করে করতে পারবে। তো এখানটায় মূলত আমাদের ব্যাকলিঙ্ক অ্যানালিসিস দেখলাম। অন পেজটাই বেসিক্যালি অন পেজের জন্য আমি যেগুলো রেকমেন্ড করি, যে টুলস গুলো রেকমেন্ড করি, সেগুলো হচ্ছে এখানে দেখবে এসইও ওয়েবসাইট অ্যানালাইসিস টুল দিয়ে সার্চ করবে, তাহলে এখানে প্রচুর সাইট তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এখানে প্রচুর সাইট পেয়ে যাবে। সাইট অ্যানালাইজার নিয়ে নাও। মামা ওরেন্ট নিয়ে নাও। একইভাবে করে যে লিঙ্ক অ্যাসিস্ট্যান্ট বলেছি, আইবিপি সফটওয়্যার বলেছি, ওখান থেকেও তুমি রিপোর্ট পেয়ে যাবে। এবং আইবিপি সফটওয়্যারে একটা ফ্যান্টাস্টিক ওদের আছে, সেটা হচ্ছে ওখানে যে কম্পিউটার গুলো তুমি দিয়ে দিলে ও 5টা কম্পিউটার নেয়, তুমি আর 4টে মনে হয়, হ্যাঁ ওরকম, না তুমি আর 5টা কম্পিউটার সাইট তুমি ইউআরএল দিয়ে দেবে, ওদের কম্পারিজনসে তোমার সাইটে কি কি ল্যাকিং আছে সেটাও দেখিয়ে দেবে। মানে 5টা সাইটকে কম্পেয়ার করবে যে এর মেটা ডেসক্রিপশন আছে, এর আছে, এর আছে, এর নেই, এর লিংক এত আছে, তোমার এত আছে, তোমার এত আছে, এর এটা এটা করেছে, তোমার এটা এটা করা হয়নি। তো কম্পারিজনস রিপোর্টও ওখানে দেখিয়ে দেবে। তো এই সাইটটা এলো, এই সাইটটা আসার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখো আমার আইপির জন্যই আমাকে আটকে দিচ্ছে। মানে নর্মালি একদিনে একটা বেসিক্যালি ওপেন করা যায়, হয়তো আমার আইপিটা ধরে রেখেছে, তার জন্য বেসিক্যালি আমার এখানে করতে দিচ্ছে না, ঠিক আছে? তো এটাকে সলভ করার জন্য আমাকে কি করতে হবে? এটাকে সলভ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখে নাও, যদি ধরো এরকম একটা অধিক করতে চাও, তাহলে একটা টুলস আমি বলে দিচ্ছি। এই টুলসটা একটু সেন্সিটিভ, সেটা একটু সাবধানে ইউজ করতে হবে। সেটা হচ্ছে জেনমেট। ধরো আমি এই মুহূর্তে আমি ছিলাম ইন্ডিয়াতে, আমি এটা কিন্তু আমার আইপি লোকেশন আমি চেঞ্জ করে দিতে পারি। আমি এটাকে অস্ট্রেলিয়া করে দিলাম, এখন অন দ্য স্পটে আমার আইপি অস্ট্রেলিয়ান আইপি হয়ে যাবে, দেখে নাও। এতে করে তোমার গুগল অ্যাডসেন্স, ইউটিউবের আর্নিং হুবহু করে বাড়ানো যায়, কিন্তু আমি এটা রেকমেন্ড করবো না এই মুহূর্তে, ঠিক আছে? কারণ আইপিটা চেঞ্জ করে ওখান থেকে তখন তুমি যে যখন অ্যাডটা দেখবে, ওখানে তোমার ইউটিউবে যে অ্যাডটা আসবে সেটা তোমার আসবে অস্ট্রেলিয়ান অ্যাড, তখন ওর ক্লিক ভ্যালু অনেক বেশি। দিনে হয়তো 4বার বা 5বার হয়তো তোমার অ্যাডে ক্লিক করলে, অনেকেই হয়তো লোভের বসে 10বার করে, তারপর ক্লিক করে বেরিয়ে যায়। মানে অনেক এর মধ্যে আবার ফর্মুলা আছে, এই ফর্মুলা এখন নয়, অনেক মানে পরে দেখানো যাবে। দেখো সাউথ ওয়েলস, সো ও অটোমেটিক আইপি সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। এটা মজিলার কি নাম বলেন স্যার? নামটা জেননেট। রিফ্রেশ করলাম, এটা অ্যালাউ করে দিলাম, ঠিক আছে? তো ইউ ক্যান ডু, এদিকে হবে না তো ওদিকে তুমি বের করে নিতে পারবে। আচ্ছা, আমাদের সাইটটা যেন কি ছিল বলে গেলাম, কিন্তু ওটা তো কনভার্ট করে দিচ্ছিল না। ওয়েব অরবিট সলিউশনস এটা আমরা কি করব, এটা এখানে দিয়ে দেব, ঠিক আছে? একইভাবে করে এখানে দিয়ে দেব, একইভাবে এখানে দিয়ে দেব। ঠিক আছে স্যার? নাও তোমাদের করণীয় কি?
তোমরা করবে কি, এই যে জিনিসটা তুমি পাবে, এই যে ওরেন্সটার রিপোর্টটা যেটা পাবে, এটাকে বেস রাখবে, বেস মানে এটাকে মেন রেখে আর যে 4 বা 5টা সাইট তুমি পাচ্ছ তাদের সাথে কম্পেয়ার করবে, যে এখানে মানে ওদের সাইটে রয়েছে কিন্তু এখানে নেই, ওখান থেকে রিপোর্টটা এনে তুমি এখানে তোমার যে ওয়ার্ড ডক সেখানে তুমি ওটাকে করবে, রিপোর্টটা বানাবে। আমি কিভাবে বানাবে আমি দেখে দিচ্ছি, আগে এটাকে রিপোর্টটা বেরিয়ে আসুক। দেখো রিপোর্টটা বেরিয়ে গেছে এখানে, এটা দিচ্ছে না, দিয়ে দিচ্ছে, এটা লগ ইন করতে হবে তবে রিপোর্টটা দেবে, মানে রেজিস্টার করলে রিপোর্টটা দেবে। ফ্রি স্যার? হ্যাঁ ফ্রি। এটা যখন রিপোর্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার মজার জিনিস হচ্ছে দেখো, এটা রিপোর্ট বেরিয়ে গেছে, হ্যাঁ রিপোর্ট বেরিয়ে গেছে, করলে এরকম টোটাল থরো তোমার ওয়েবসাইটে রিপোর্ট তোমার এখানটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমার করণীয় কি? তোমার করণীয় হচ্ছে অ্যাজ এ কনসালটেন্ট, এখন আমি এটাকে বুঝিয়ে দেবো, এখন এটা কি টেকনিক্যাল কি আছে এখন আজকে মাথায় নেওয়ার দরকার নেই, কারণ আজকে মাথায় দিলে থাকবে না। কি করতে হবে সেটা আমি জাস্ট শুধু বলে দিচ্ছি, এটা বাড়িতে গিয়ে তুমি করবে। অন পেজ SEO analysis report বা অন পেজ অটোমেশন রিপোর্ট বা কিছু এরকম ধরে, এটা তো আমাদের নরমালি হেডলাইন্স থাকে, ঠিক আছে। এবার এটা ডেকোরেশন কারুকার্য যা করবে করবে, তারপরে ওয়েবসাইট, কোন ওয়েবসাইটের জন্য তুমি করছো সেটা তুমি এখানে দিয়ে দিলে, ঠিক আছে। নেক্সট বেসিক্যালি আমাদের করণীয় হচ্ছে আমরা কি করছি দেখো, এটাকে ধরো আমরা একটা সেভ করছি, ধরে নাও সেভ এস report for Orbit solution, web Orbit solutions ধরো আমি একটা বক্স বানাচ্ছি, রাইট। আচ্ছা এবার এখানটায় কি করবে, তোমার যে রিপোর্টটা তুমি বানাবে এখন সেটা হচ্ছে তুমি এখান থেকে এই যে সেকশনটা আছে না, এখানে ক্লিক করবে, ক্লিক করলে দেখো এই ইনফরমেশনটা বের হচ্ছে, ঠিক আছে। আর এই যে এখানে একটা প্লাগইনস আছে, এটা হচ্ছে লাইট শট বলে, আগে দেখিয়েছিলাম ওই ভিডিওস বানানোর সময়। জাস্ট তুমি এখানে ক্লিক করবে, ক্লিক করলে দেখবে যে তোমার এটা দেখবে তোমার আলাদা একটা ট্যাবে ওপেন হয়ে যাচ্ছে। জাস্ট তুমি এই অংশটুকু এখানে কপি হয় না, এটা একটা সমস্যা, জাস্ট সেভ ইট, একটা ফোল্ডার বানিয়ে নেবে, ফোল্ডার বানিয়ে নিয়ে তোমার SEO1 SEO2 এইভাবে করে ধরো সেভ করে রাখলে, ঠিক আছে। আচ্ছা এইভাবে করে সেভ করে তুমি কি করবে, জাস্ট এখানে গিয়ে, হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার এখানে এইভাবে করে চলে আসবে, ক্লিয়ার স্যার? এইটুকু জিনিসই তুমি করে নিয়ে আসবে নেক্সট ক্লাসে। এবং দেখতে হবে এই টাইটেল ট্যাগ এখানে আছে, ঠিক আছে। এবার দেখে নাও যে এই যে রিপোর্টটা আমার বেরিয়েছে এখানেও আমার টাইটেল ট্যাগ আছে, তাহলে আমার নেওয়ার দরকার নেই। ওখানে যেটা এক্সট্রা লাগে এখানে দেখা গেল যে এখানে JSS এরর চেক ওখানে নেই, তো এখান থেকে এটাকে স্ক্রিনশটটা নিয়ে কেটে ওখানটায় ফেলতে হবে, ঠিক আছে। করে থরো অ্যানালিসিস রিপোর্ট আমাদের একটা বেরিয়ে যাবে, যেটা আমরা টোটাল জিনিসের আমরা একদম ঠিক না, একদম ঠিক। তো আমাদের এই রিপোর্টটা বেরিয়ে যাবে, এই রিপোর্টটা রেডি করে নিয়ে আসবে নেক্সট ক্লাসে। আচ্ছা নেক্সট আরেকটা জিনিস এখানটা এর সাথে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এর সাথে আরো দুটো জিনিস আমরা নরমালি আমি রেকমেন্ড করি অ্যাড করার জন্য। কি নাম জানো তোমার? সৈকত। এখন শিখতে পারবে আমরা কোথাও কোথাও বদমাশি করে এই রিপোর্টটা দিয়ে বেসিক্যালি আমরা একটা তো অবশ্যই সাইটের জন্য আমরা করি, কিন্তু অ্যাজ এ ডিজাইনার ডেভেলপার হিসেবে এসইও রা যে বদমাশি করে সেগুলো তুমি শিখতে পারবে।
এই এই রিপোর্টটা যত স্ট্রং হবে, যত তুমি এর খুঁত বের করতে পারবে, তার মানে তোমার সার্ভাইভাল, মানে এসইও প্রজেক্টস পাওয়ার পর তোমার সার্ভাইভ করাটা তোমার ক্ষেত্রে অনেক ইজি হয়ে যায়। আর এই জিনিসগুলো নর্মালি ডিজাইন করেছে ও ডিজাইনার, ডেভেলপাররা করেছে। তো এসইও কি করে, বলে মানে তোমার যে তোমার কোডের বলটা ওদের দিকে দিয়ে দেয় যে তুমি এই জিনিসগুলোকে, প্রবলেমগুলোকে সলভ করো, মানে যেটা আসবে আর কি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই প্রবলেমস গুলো সাম কেসেস ইটস ভেরি হার্ড টু সলভ এভরি প্রবলেমস। কারণ কি অনেকগুলো স্ট্যান্ডার্ডাইজেশন অনুযায়ী অনেকগুলো প্রবলেমস থাকে, যেগুলো নর্মালি থাকে। যদি আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কোনো প্লাগইন করি, সেখানে ইস্যুস থাকবেই, মানে আইদার প্লাগইনটাকে হাঁটাতে হবে, না হলে ওই কোডিং এর যে ইস্যুস গুলো থাকে এখানে দেখাবে, তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তো সেগুলো তোমার ফিক্স করা যাবে না। কিন্তু আমরা কি করি, ক্লায়েন্টকে ওটাকে বোঝাই যে না, এই ইস্যুস না হওয়ার জন্য আমার র্যাঙ্কিং হচ্ছে না, আই এম ডুইং গুড, your developer is not solving, that's your part, you take it over there। তখন ও ক্লায়েন্ট ওকে চাপ দেয়, ওই চাপাচাপিতে তুমি আরো 3 মাস সুযোগ পেয়েছো তোমার প্রজেক্টের টাকাটা তোমার ঘরে আনার জন্য। So it's usually the different techniques are bad techniques, but still it's also part of your journey. তো এখানে তোমার উদ্দেশ্য থাকবে যত তুমি খুদ বের করতে পারো, যত তোমার সাইটের ইস্যুস গুলো তুমি যত বের করা যায়। এখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করতে বলবো, ওয়েবসাইট স্পিড অ্যান্ড মোবাইল রিপোর্ট, ঠিক আছে? এটা একটা হেডলাইন থাকবে, যেখানে মূলত আমি দুটো তিনটে সাইট রেকমেন্ড করি। সেটা হচ্ছে এক হচ্ছে জিটি ম্যাট্রিক্স, জিটি ম্যাট্রিক্স বলে তুমি একটা সাইট পাবে। আরেকটা সাইট পাবে তুমি হচ্ছে পিংডম, এখন পেইড হয়ে গেছে। আর গুগল স্পিড চেকার টুলস দিয়ে সার্চ করবে, স্পিড টুলস। জিটি ম্যাট্রিক্স এই যে সাইটটা আছে, এই সাইটটা তে যাবে এবং এই যে সাইট আছে এটা ওপেন করবে। এবার ধরো না ওয়েব অরবিট সলিউশনস আমি এখানে দিলাম, ঠিক আছে? নাইস, এখানে দেখতে পাবে যে এখানে ইউআরএল রয়েছে, এখানে এটা দিলাম, ঠিক আছে? আমি করলে দেখবে হ্যাঁ, এখানে টোটাল জিনিসটা তোমাকে বলে রিপোর্ট একটা বেরিয়ে যাবে, ইউআরএল বেরিয়ে যাবে। তো তুমি এখানে দেখতে পাবে যে দেখো তোমার রিপোর্টস বেরিয়ে গেছে। তো আমি নরমালি এই দুটো সাইটকে রেকমেন্ড করি যে একটা রিপোর্টসটাকে নিয়ে নেওয়ার জন্য। এটা অলরেডি করছে। এখানে তুমি দেখতে পাবে যে ওই সাইটটা যেমন এটা আদৌ মোবাইল ফ্রেন্ডলি নয়, পোর র্যাঙ্কিং অ্যাকর্ডিং টু দ্য থিংস, ঠিক আছে? কি কি ইস্যুস আছে এখানে দেখতে পাবে। তো এইটা তোমার কাজ হচ্ছে এই পয়েন্টিংটা তুলে স্ক্রিনশট নিয়ে এখানে ফেলা। এবার এটা ডেভেলপার ফিক্স করবে ইস্যুস গুলো। এটা ডেস্কটপে কি ইস্যুস আছে সেটা তুমি এখানে দেখতে পাবে। তো তুমি এগুলো সবগুলোকে স্ক্রিনশট নিয়ে নিয়ে ডকুমেন্টেশনটা তোমাকে বানাতে হবে। ঠিক একই ভাবে করে দেখে নাও যে এই রিপোর্টটা তোমার বেরিয়ে গেছে। দ্য স্পিড ইজ ভেরি পুয়ার, মানে ইটস টেকিং 8.7 সেকেন্ড। নরমালি আমরা রেকমেন্ড করি 2 সেকেন্ড নিচে যদি তোমার লোডিং টাইম হয় ইজ অলওয়েজ গুড। তো 8 পয়েন্ট ইজ প্রিটি হাই। এটাকে যতটা কমানো যায়। এবার তা কমানোর জন্য কি কি ইস্যুস আছে এখানে ক্লিক করবে, দেখবে এই ইস্যুস গুলো রয়েছে। ফ্যান্টাস্টিক থিং। তো এইগুলো তোমার পুরো ডকুমেন্টেশন একটা থরো বানাতে হয়। এটা যত তোমার ডকুমেন্টেশনটা তোমার স্ট্রং হবে, তাগড়া হবে, তত তুমি উইল বি গুড পজিশনস। ঠিক আছে? তো এটাকে রিপোর্টটাকে আই হোপ ইউ ক্যান মেড ইট এন্ড সেটা নেক্সট ডেতে এটাকে বানিয়ে নিয়ে আসবে। নেক্সট আমি আরেকটা জিনিস এখানটায় রেকমেন্ড করব, সেটা হচ্ছে আমি আরেকটা বলবো W3C ভ্যালিডেশন রিপোর্ট বলে একটা তুমি হেডলাইন্স তুমি বানাতে পারো, যেখানে অ্যাকর্ডিং টু W3C ভ্যালিডেশনস রুলস তুমি এগুলোকে রেডি করতে পারো, যে কি কি ফ্যাক্টরস কি কি রয়েছে না রয়েছে এগুলোকে তুমি দেখে নিতে পারো। তো তার জন্য কি হবে, W3C ভ্যালিডেশন টুল সার্চ করবে, দেন দেখে নাও।
এটা হচ্ছে আমার টুলসের সাইট। ওটাও একটা ওয়েবসাইট তোমার থাকবে যেখানে তোমার কিভাবে করে তুমি দুটো তিনটে পেয়ে যাবে, একটা HTML মেজর মেইনলি HTML এর মধ্যে দুটো পেয়ে যাবে, একটা HTML পাবে, একটা CSS চেকার পেয়ে যাবে। তো ওখানটায় তোমার ইউআরএলটা যখনই দেবে তখন ও সেই বেসিসে তোমাকে রিপোর্টটা দিয়ে দেবে যে ইস্যুস আছে কি নেই সেটা তোমাকে দেখিয়ে দেবে। Internet speed is fine. I think কিছু issues আছে। Anyway, WC HTML validation এই যে সাইটটা দেখতে পাচ্ছ না, এখানটা দেখবে যে তুমি যদি এমনি নরমালি মার্কআপ সাইটে যাও, এখানে তোমার ওই ওয়েবসাইটটা যে ওয়েবসাইটটা তুমি করতে চাইছো, সরি ওর ওয়েবসাইটে এটা রয়েছে। এখানে তুমি যখন যাবে তখন পার্টিকুলার দেখতে পারবে যে এই রিপোর্টস তোমাকে একটা দিয়ে দেবে। তোমার যে HTML এ যে কোডিং স্ট্যান্ডার্ডাইজেশনস রয়েছে, এটা যেমন এখানে দেখাচ্ছে না, সেই কোডিং স্ট্যান্ডার্ডাইজেশনস অনুযায়ী তোমার সাইটে কি কি ইস্যুস আছে সেটা তোমাকে দেখিয়ে দেবে। তোমার কাজ হবে ঠিক একইভাবে করে যেভাবে করে আগে এই দেখো, দেখতে পাচ্ছ যে কতগুলো ইস্যুস আছে সেগুলো ও দেখিয়ে দিচ্ছে। এই ইস্যুস গুলোকে তোমাকে এখানে কপি করে ওখানটায় দিয়ে দিতে হয়, সাথে রেফারেন্স ইউআরএল দিয়ে দিতে হয়। কারণ তুমি বলছো যে এখানে ইস্যু আছে, তখন ডিজাইনার আর ডেভেলপার তোমাকে সাপের মতো ধরবে, ফানা তুলে ধরবে। আমরা কি বলছিস, আই এম কারেক্ট, সাইট ইজ রানিং গুড, ঠিক আছে, সার্ভার ডিজাইনার ডেভেলপারে যখন তুমি ইস্যুস বলবে ওরা সঙ্গে সঙ্গে আঙুল তুলবে হচ্ছে এটা ফরওয়ার্ডিং ফ্যাক্টর, ইটস আ সার্ভার ইস্যুস, your hosting server is not good, that's why the loading time is not perfect. The loading time এর ইস্যুস যে এর ভিতরে রয়েছে is not always the server. তো এটা মূলত টেকনিক্যাল এই জিনিসগুলো রিপোর্টগুলো বের করে তুমি দেখতে পারো। স্যার জিটি ম্যাট্রিক্সে সিএসএস অপটিমাইজ করা যায়? ইয়েস, তো করে এখানটা তুমি কি করবে, এই যে রিপোর্ট গুলোকে তুমি ওই সেম ভাবে করে তোমার এখানে রিপোর্টে ফেলবে। দিস উইল বি ইওর অ্যাক্টিভিটিস। তো করলে তোমার টোটাল অন পেজ অ্যানালিসিস রিপোর্টস তোমার রেডি হয়ে যাবে। এন্ড হোয়েন ইউ মেক দিস অন পেজ অ্যানালিসিস রিপোর্টস, I hope that another opportunity you can open, I will show that how you can start your, যে জিনিসটা তোমাদেরকে করিয়েছিলাম যে ফাইবারের মাধ্যমে তোমার যে বলেছিলাম যে আমরা যেটা শিখবো তার সাথে সাথে আমরা আর্নিং এর জন্য ছুটবো, ঠিক আছে। তখন আমরা কি করবো, এই ফাইবারে গিয়ে আমরা গিগ, মানে যখন এটা নেক্সট ক্লাসে শিখে যাবো, নেক্সট ক্লাসে পুরো রিপোর্টটা আমাদের চলে আসবে, সেখানে টিউনিং গুলোকে আমরা করে নেব, তখন আমরা ফাইবারে আমরা একটা গিগ আমরা রেডি করে নেবো, আমাদের ফার্স্ট গিগ আমাদের রেডি হয়ে যাবে। অন পেজ অপটিমাইজেশন জাস্ট তুমি এখানে দাও, দেখে নাও যে তোমার মতো যারা জাস্ট ওই যেটুকু আজকে শিখিয়েছি সেটুকু দিয়ে ইউ ক্যান ক্রিয়েট রিপোর্ট, এবং তুমি অন্যান্য ওয়েবসাইটের জন্য সেটাকে করতে পারো, এবং সেখান থেকে তুমি আর্নিং করতে পারো। এটা এই কারণে দেখাচ্ছে অস্ট্রেলিয়ান, আমি তো আইপি রয়েছে তার জন্য এখানে অস্ট্রেলিয়ান এগুলো দেখাচ্ছে। দেখেন প্রত্যেকে আই উইল ডু অন পেজ অপটিমাইজেশন ফর ইউর ওয়েবসাইট, আই উইল ডু এসইও অন পেজ অপটিমাইজেশন ফর আওয়ার গেটিং না, everyone's are getting jobs, everyone's are getting jobs. So same things, very same way you can do your things. হ্যাঁ, অস্ট্রেলিয়া তো এটা পার্টিকুলার তুমি করতে পারবে, এবং সেই ক্ষেত্রে যত তুমি করবে তত তোমার এটা বেটার রেজাল্ট আসবে, ঠিক আছে।
hopefully you got it right. সো এটাকে করবে নেক্সট ক্লাসে আমরা একটা ফাইবার গিগস আমরা দেখিয়ে দেবো কিভাবে করে করবে কিভাবে করে। তো আমাদের উদ্দেশ্য এটাই থাকবে, আমরা যেটা শিখবো সেটা আমরা মডারেশনসে ফেলে দেবো। শুধু শিখে জ্ঞানী হওয়া নয়, শিখে যেটা আগে ছিল যে শেখো জ্ঞানী হও, সার্টিফিকেট বাড়াও। মাই টার্গেট ইজ হোয়াট ইউ উইল লার্ন ইট শুড বি আর্ন। শিখবো আর্নিং এর জন্য, শুধু শুধু নয়। যেমন আমার সবচেয়ে প্যাথেটিক লাগতো, যে কারণে আমার এই মানে আমার যে স্টাইল অফ যে এডুকেশনটা, যেটা আমার সবচেয়ে প্যাথেটিক লাগতো এবং এখনো লাগে, যে নদী কোন দিকে গেছিল সেটা শিখে আমার কি লাভ হয়েছে। গঙ্গা নদী ডাইনে সবচেয়ে আমার মানে আই ইউজুয়ালি গট দ্য লেস কোর্স ইন জিওগ্রাফি এন্ড হিস্ট্রি, কিন্তু অনেকের এটা প্রিয় সাবজেক্ট। তো আমার ইয়ে হচ্ছে যে আমরা যারা হই নর্মালি, আমরা ছেলেরা যারা হই সায়েন্সে, তো উই আর ভেরি অবজেক্টিভ ওরিয়েন্টেড। মানে আমরা মানে ওই সায়েন্সের নিয়মই তাই, যে কারণ অনুসন্ধান করা, তারপরে অ্যানালাইসিস হ্যান ইকো। সো ওটা কি হয়েছে না হয়েছে, ডান দিকে যাচ্ছে বাঁ দিকে যাচ্ছে, সতুন দল হেন তেন, ও আমার মাথায় থাকতো না। সো তো ইন দিস কেস অলসো অনলি দ্য এডুকেশন, আমি এত কিছু বোঝালাম, এই বললাম ওই বললাম, সেটা মাথা থেকে বেরিয়ে যাতে না যায়, সেটা যখন আমি কোনো একটা কারণের জন্য কাজ করব এবং সেখান থেকে আর্নিং পাবো, আমি সেখানে অ্যাট্রাকশন পেয়ে যাবো। যদি আমাকে অন্যরা রেকমেন্ড করে যে ভাই না তুমি কাজটা যেটা দিয়েছো ইজ গুড, আমাকে পে করে, আমাকে তো এমনি ফ্রিতে পে করবে না, আর আমি কাজটা করতে পেরেছি বলে পে করেছি। তাহলে তুমি যে শিখছো সেটা থেকে যদি আর্নিং করতে পারলে, তাহলে তোমার আর্নিংটা স্বয়ংসম্পূর্ণ হবে। So that is basically we will in a next class basically we will make it. Okay, চলো